আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কার হাতে নাটাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল নূর তুষার এবং গণ অধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনার বিষয়ে কার হাতে নাটাই সে বিষয়ে আলোচনা যাবার আগে আমি আজকেও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন, অ্যাপোলজি বলা যায়। তিনি বলছেন যে তৃতীয়বারের মতন ক্ষমা চাইতে হচ্ছে। আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই তুষার ভাইয়ের কাছে যাওয়ার আগে। মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি। তিনি বলেন, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে জামায়াত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। তিনি আরও বলেন, এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজ আবার একদম প্রকাশ্যে বলে গেলাম, ৪৭ থেকে শুরু করে আজকে ২০২৫ সালের ২২ অক্টোবর ৮টা ১১ পর্যন্ত আমাদের দ্বারা যে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই। তিনি একেবারে সময় পর্যন্ত উল্লেখ করেছেন, ৮টা ১১ পর্যন্ত যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন সেই সময়টা পর্যন্ত যত ঘটনা হয়েছে বা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই সময়ের মধ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এখন প্রশ্ন যেটি হচ্ছে যে বারবার কেন আসলে তিনি বলছেন 3বার। একজন সম্মানিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ হিসাবে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি তাতে আমরা একদিনের বড় যাকে তাকেও শ্রদ্ধা করি বা সম্মান জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি কোন ফোরামে এই মাফটা চেয়েছেন, কোথায় দাঁড়িয়ে? যুক্তরাষ্ট্রের দেশের মাটিতে নয়, দেশের বাইরে। অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে এবং যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে মানবতা বিরোধী অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি একই সঙ্গে যুদ্ধাপরাধ এবং একই সাথে বাংলাদেশ যদি একটি রাষ্ট্র হয়ে থাকে তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা, রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের জন্য মাফ চাইতে হবে সংসদে, এই অপরাধের জন্য মাফ চাইতে হবে দলীয় ফোরামে। এই মাফ দলীয় ফোরামে দাঁড়িয়ে দলের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে যে অফিসিয়ালি এই মাফ চেয়েছে তার দল। একজন সভাপতি যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে কোনো একটি দাওয়াতে, কোনো একটি সভায় এইভাবে চাইলে তো আসলে এটা গ্রহণযোগ্য মাফ না। আর যদি মাফ চাইলে মাফ করে দিতে হয়, তাহলে এই যে ফ্যাসিবাদ অন্যায় করেছে এরকম দাঁড়িয়ে মাফ চাইলে মাফ করে দিবে? সেটি প্রশ্ন। এইটা তো আসলে একটা যৌক্তিক প্রশ্ন আসলে। ফলে 3বার, 2বার, 1বারের বিষয় না। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, সেই গানের মধ্যে ছিল যে ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। তো এটার অর্থ ছিল এরকম যে আপনি যদি সেইভাবে ক্ষমা চান, সেইভাবে প্রার্থনা করেন, তাহলে নিশ্চয়ই তিনি সেই প্রার্থনা শুনবেন। আপনি যে কথাটি বলছিলেন, ঠিক একইভাবে মাফের মতো মাফ চাইলে কেমনে মাফ করে না লোকে। কিন্তু এরকম এখানে সেখানে যুক্তরাষ্ট্রে গেলেই বিবেক জাগ্রত হলে তো হবে না। আমি ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, মাফ চাওয়ার আন্তর্জাতিক পদ্ধতি আছে, যেমন অপরাধের আন্তর্জাতিক বিচার আছে। সেই রকমভাবে যদি ক্ষমা চান এবং সেই ক্ষমা জনগণ যদি তাদেরকে করে দিয়ে থাকেন, জনগণ তো তাদেরকে ভোট দিবেন। আমি কিন্তু মোটেও মনে করি না যে কোনো অপরাধ ক্ষমার অযোগ্য, কোনো অপরাধ বিচারের অযোগ্য। বিচারও হতে পারে, ক্ষমাও হতে পারে, এবং ক্ষমা সবসময় বিচারের চেয়ে উত্তম। আজকে ভালো হতো আমরা জামায়াত ইসলামীর কোনো নেতাকে যদি তবে আপনি যেভাবে আমাকে প্রশ্নটা করেছেন, আমি কিন্তু উত্তর দিচ্ছি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে সেই অন্যায় বিচার হতে হবে। আর বিচারের কাছ থেকে মাফ চাইতে গেলে অফিসিয়ালি কেন বিচারের কাছ থেকে তারা ক্ষমা চাইবেন সেই বিষয়টিকে তাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটি একই সঙ্গে বলবো যে এই ক্ষমা চাইলেই যদি ক্ষমা হয় তাহলে আরো অন্যদেরকেও ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু আরেকটি প্রশ্ন তুষার ভাই, যে তাদের কাছে আগেও অনেকবার দাবি করা হয়েছে যে তারা অফিসিয়ালি কোনো রেজলিউশন করে, রেজলিউশনের মাধ্যমে এটা ক্ষমা চাইবে কিনা, এই প্রশ্ন কিন্তু বহু বছর ধরে আছে। কিন্তু আপনি দেখবেন যে রেজলিউশন করে যদি কেউ ক্ষমা চায় তাহলে তাকে আগে অপরাধটা স্বীকার করতে হয়। এখন ধরেন আমি এখানে বসে আছি না, আমি যদি বলি যে আপনারা দুজন এবং অন্য কেউ অথবা যারা টেলিভিশনে শুনছেন অথবা যত বছর ধরে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি, এই সকল কিছুর জন্য কেউ যদি কখনো কোথায় কি অপরাধ হয়েছে তারা নিশ্চয়ই জানেন, কি অন্যায় করেছেন তারা জানেন না, সেই অন্যায়গুলি তারা স্পেসিফিক্যালি বলবেন যে আমরা এই ভুল করেছি এবং সেই ভুলের জন্য আমরা
ক্ষমা প্রার্থী হয়েছে। যেমন আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি মাঝে মধ্যে তাদের পার্টি লাইনের যে ভুল সেটা তারা নিজেদের আলোচনার মধ্যে ঠিক করে এবং একেবারে লিপিবদ্ধ করে। কমিউনিস্ট পার্টি মানে তাদের নিজের লোকদের কাছেও ক্ষমা চায়, বলে আমাদের পার্টি লাইন ভুল ছিল, পার্টির নেতৃত্ব ভুল করেছিল, বলে না? তো অন্তত সেইভাবে হলেও তো কোথাও নথিবদ্ধ হইতে হবে এটা। মানে আমি ওনার সাথে আজকে প্রথম টক শো করছি, তা আমি বলে দিলাম যে আজ এত ঘটিকা থেকে এত ঘটিকা পর্যন্ত আমার কোনো কথায় যদি উনি কষ্ট পান, এইভাবে না। এটাকে বলে ওই যে এটাকে বলে হচ্ছে ব্ল্যাঙ্কেট এক ধরনের স্টেটমেন্ট। মানে যে যেখানে যেভাবে কষ্ট পেয়ে থাকেন, ধরেন রিক্সাওয়ালাকে কম ভাড়া দিয়েছি, তাও আমি আমার দলের কেউ যদি রিক্সাওয়ালাকে কম ভাড়া দেয়, এইভাবে না, স্পেসিফিক অপরাধের কথা বলতে হবে। আর 47 সাল থেকে ভুলের কি আছে? 47 সালে কি ভুল করেছিলেন এটাও কিন্তু একটা প্রশ্ন। আপনি লক্ষ্য করলে দেখবেন দলগুলি তাদের কৃতকর্মের ইতিহাস কোথাও লিপিবদ্ধ করে না। 47 সালে এই দলটি বলেছিল পাকিস্তান সৃষ্টি করা ভুল হয়েছে এবং তারা বলেছিল যে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত, এবং তারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নারও বিরোধিতা করেছিল। তো এরকম আমার কথা হচ্ছে, ছেলে মেয়েদেরকে ইতিহাস পড়তে দেন, মানুষকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দেন, মানুষ ঠিক মতো সিদ্ধান্ত নেবে এবং ঠিক কাজটা করবে। রাজনীতি কখনোই এক জায়গায় আটকে থাকে না। আজ যে আমির কাল সে ফকির বলে না, সেরকম আজ যে জনগণের কাছে ধিকৃত কাল সে নায়ক হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। সময় আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। ফলে তারাও যেহেতু এরকম অনেক ধর্মীয় রাজনীতি করে থাকেন, তারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ক্ষমা করার একমাত্র মালিক কিন্তু আসলে আল্লাহ তাআলা। আর আপনি যদি বান্দার হক তরক করেন, অর্থাৎ বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার সঙ্গে অপরাধ করেন, সেটি বান্দার কাছে, তার কাছে মাফ চাইতে হবে। তো তারা আমাদের চেয়ে ভালো বুঝেন, ফলে তারা কোথায় কি করেছেন সেটা তাদের মতো করেই তারা চিন্তা করে দেখবেন এবং ঠিক মতো কাজটা করবেন আমি আশা করি। জি, আমরা তুষার ভাইয়ের বক্তব্য শুনছিলাম, এ পর্যায়ে আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। মানে একই বিষয়, আসলে বারবার কেন মাফ চাইতে হচ্ছে জামায়াত ইসলামকে, আপনার কি মনে হয়? দেখুন, আসলে মাফ বা ক্ষমা যেটাই বলেন, এটা সবার ঊর্ধ্বে এবং সর্বোত্তম একটা পন্থা, বা আমরা এটাকে সবসময় মানে ইতিবাচক বা ভালো চোখেই দেখি বা মনে করি যে কেউ যদি কোনো অপরাধ করে মাফ চায়, ক্ষমা চায়, এটা আসলে আমাদের ক্ষমা করে দেওয়াটাই উত্তম। এখন এই যে আমাদের আজকে যে আপনি আলোচনাটা নিয়ে আসছেন, যে জামাতের সম্মানিত আমির তিনি আজকে আবারও তাদের বিগত সময়ে যদি কোনো অপরাধ হয়ে থাকে বা তাদের মাধ্যমে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তা আমি মনে করি এই যে বারবার ক্ষমা চাওয়া, আপনারাও বললেন, তো ক্ষমা চাওয়ার পদ্ধতির মধ্যে কোনো গলদ আছে কিনা আমি জানি না। ক্ষমা তো ক্ষমাই, বা মাফ তো মাফই না। আমি মাফ চাচ্ছি, এখন মাফ চাওয়ার পদ্ধতিটা কি? এখন আমাদের তুষার ভাই বললেন যে একটা পদ্ধতির কথা, তিনি বললেন যে রেজুলেশন করে তাদের অফিসিয়াল ফোরামে আলোচনার মাধ্যমে ক্ষমা চাইতে হবে বা পার্লামেন্টে, হোয়াট এভার। তো এইরকম আসলে মাফটা কাদের কাছে চাচ্ছে তিনি? পলিটিক্যাল পার্টি বা কোনো ব্যক্তি বা সংগঠন? তিনি কিন্তু হোল মানে পিপল, অল পিপল, সমগ্র জনগণের কাছে তিনি কিন্তু এই ক্ষমাটা চাচ্ছেন বা মাফ চাচ্ছেন, যে আমাদের মাধ্যমে জনগণ, সংগঠন, ব্যক্তি, হোয়াট এভার, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা আমাদের মাধ্যমে কারো কোনো সমস্যা হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমরা ক্ষমা চাচ্ছি। তো এর বাইরে আসলে কোন পদ্ধতি, কোন ওয়েতে, কিভাবে মানে ক্ষমা চাইলে এই যে যারা ক্ষতিগ্রস্ত বা তাদের মাধ্যমে ভিক্টিমাইজ হয়েছেন তারা আসলে ক্ষমা করবেন, এটা যদি তারা বলে দেন তাহলে বোধহয় ভালো হয়। তা আমি মনে করি, যাই হোক, এখন পর্যন্ত যতটুকু হয়েছে আসলে ক্ষমা চাওয়ার যে বিষয়টি, আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে কি ক্ষমা করে দিবেন? এটাকে রাজনৈতিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখছি। আসলে দেখেন, এই 54 বছরে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে, এবং তাদের যে ঘটনাগুলো ইতিমধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অনেকে ধরেন যে রায়ও পেয়েছেন চূড়ান্তভাবে। এই রায় নিয়ে, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পদ্ধতিগত ত্রুটি নিয়েও আলোচনা আছে, কথা আছে। সেদিকে আমি নাই যাই, অন্তত পক্ষে এই যে বিচারিক একটা প্রক্রিয়া কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। এটা যদি আমরা একবারেই শেষ হয়েছে এটা না বলি, অন্তত একটা বিচারিক প্রক্রিয়ার একটা স্টেজ কিন্তু তারা পার করেছেন। তারপরেও তারা এর আগেও একাধিকবার ক্ষমা চেয়েছেন, আজকে আবার চাইলেন। তা আপনি একবারেই যদি ঢালাওভাবে বলেন যে বিচার হয় নাই, বিচার আগে হতো এটা সেটা, আমি আসলে ওই চিন্তায় বা ওই লাইনে আর যেতে চাই না। আমি বলছি যে আজকে তারা যতটুকুই চেয়েছেন আসলে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি, পজিটিভলি দেখি। এরপরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক জনগণ। জনগণ আসলে রায় দেবে যে জনগণ তাদের মাফ করেছে কি করে নাই। এই রায়টা কিভাবে দেবে? মুখ দিয়ে, হাত তুলে, নাকি নির্দিষ্ট কোনো ফর্মুলার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে? নিশ্চয়ই নির্দিষ্ট কোনো ফর্মুলার মাধ্যমে। আর সেই ফর্মুলাটা কি, পদ্ধতিটা কি? নির্বাচন। আগামী নির্বাচন হয়তো খুব শীঘ্রই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনী জনতা রায় দেবে যে আসলে জামাতকে তারা ক্ষমা করেছে কি করে নাই। যদি জামাতকে তারা ক্ষমা করে, তারা ভালো, তারা জামাতকে ভোট দেবে।
আর যদি মনে করে থাকে জনগণ যে না তাদের এই পদ্ধতিগত ত্রুটি আছে, তাদের ক্ষমা চাওয়াটা সঠিক হয় নাই, আমরা জামাতকে মাফ করব না, তাহলে জামাতকে ভোট দেবে না। তাহলে আমাদের ওই যে আপনার চূড়ান্ত জাজমেন্ট, জনগণের চূড়ান্ত যে রায়, এই রায়ের মানে ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আমি আমার জায়গা থেকে হয়তো একটা ব্যাখ্যা দিতে পারি, একটা মন্তব্য করতে পারি, বক্তব্য দিতে পারি, তিনি তার জায়গা থেকে একটা মন্তব্য করবেন, বক্তব্য দিবেন, কিন্তু চূড়ান্ত জাজমেন্ট আসলে জনগণের উপরেই ছেড়ে দিতে হবে, কারণ জনগণই রায় দিবে। আমি রায় দেওয়ার মালিক না চূড়ান্তভাবে। আমি আমার রায়টা দিতে পারি। ধরেন যে আপনি বা আপনার সংগঠন আমার উপরে ইনজাস্টিস করেছে, বাট আমি আমার জায়গা থেকে, আপনি ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করতেও পারি, নাও করতে পারি, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে। আওয়ামী লীগের ব্যাপারেও একই কথা। আওয়ামী লীগ যদি এখন ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তখন কোনো বিচারিক প্রক্রিয়া ফেসই করে নাই। বিচার তো চলছে। হ্যাঁ, বিচার চলছে, এটা সময় বলে দেবে। এটা যদি আরো ধরেন যে এই বিচারিক প্রক্রিয়ার একটা স্টেজ, দুটো স্টেজ, তিনটা স্টেজ পার হলো, তারপরে আওয়ামী লীগ ধরেন যে ক্ষমা চাচ্ছে, সেটা তখন বিবেচনা করতে পারে জনগণ। এখনই বিচারই শুরু হয় নাই মানে বলা চলে, বিচারিক মাত্র শুরু হলো আগামী নভেম্বরের 13 তারিখে। বিচারিক প্রক্রিয়া সবেমাত্র স্টার্ট, মানে স্টার্টিং পয়েন্টে আপনি আছেন। আপনি স্টার্টিং পয়েন্টেই, মানে আপনি খেলার ব্যাটটা ধরেছেন, এখনো বল আপনার ব্যাটে আসে নাই, আপনি ছক্কা পিটাবেন নাকি আউট হবেন ওইদিকে এখনো যান নাই। ব্যাটটা ধরা মাত্র যদি বলেন যে না ভাই আমরা মাফ চাই, এটা তো আসলে একটা হাস্যকর বিষয়। সুতরাং আপনার মাফ চাওয়ার টাইম আছে, মানে মাফ কখন কে চাইবে এটা কি সেটা বলছি ঠিক না করে দেওয়া আছে? আর আওয়ামী লীগ তো বলছে, অনেকে আওয়ামী লীগ বিচার হলে মাফের দরকার, আমাদের ভুল হয়েছে মাফ করে দেন, ব্যক্তি পর্যায়ে তো অনেকে বলছে না বিচার হলে মাফের দরকার কি? আপনার তো বিচারের ত্রুটি বিচ্যুতি অনেক কিছু আছে। এই যে বিচারিক প্রক্রিয়া যেটা চলছে, এটা শতভাগ মানে স্বচ্ছ, মানে কি বলে আপনার নিয়মতান্ত্রিক পন্থায় হচ্ছে কিনা, এটা নিয়েও তো প্রশ্ন আপনি তুলতে পারেন না? হ্যাঁ, এটা কি আপনি এখনই বলতে পারবেন চূড়ান্ত ভাবে যে এই বিচারিক প্রক্রিয়া অস্বচ্ছ বা এটা সেটা? হ্যাঁ, এখন একটা রায় হলো এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, দেশি বিদেশি নানান প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো, এনজিও গুলো বা নানান জায়গা থেকে ধরেন যে তখন প্রশ্ন তুললো, তখন আপনি এটা নিয়ে কথা বলতে পারেন। আপনি এখনই বলতে পারেন। এখন তো আন্ডার ট্রায়ালের যে প্রসিডিউর, এই প্রসিডিউরের প্রথম যে ধাপ, সেই ধাপ অতিক্রম করার পরে আপনি ওই বিষয়ে একটা মন্তব্য দিতে পারেন। এখনই আপনি দিতে পারেন না, সুযোগ নেই। এখনই যদি আপনি বলেন আওয়ামী লীগ ক্ষমা চাইলে আমরা ক্ষমা করবো কিনা, ক্ষমা চাওয়ার প্রশ্নটাই আসে না এখন। জি, আমরা বুঝতে পেরেছি তার বক্তব্য। আমি তুষার কি ওই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে পারি? জি, স্ববিরোধিতা বা সেলফ কন্ট্রাডিকশন খুবই অসুবিধাজনক। ক্ষমা উত্তম, কিন্তু ক্ষমা আমার পছন্দের লোক চাইলে উত্তম, আর যাকে আমি পছন্দ করি না সে চাইলে অনুত্তম, এরকম তো না। এবং ক্ষমার সাথে বিচারের কোনো সম্পর্ক নাই। বিচার হয়ে গেলে ক্ষমা এমনিতেই হয়ে যায়, কারণ আপনি বিচার করেছেন। আর আপনি যদি ক্ষমা করেন তাহলে আপনি বিচার ছাড়াও ক্ষমা করতে পারেন। জামাতের বিচার আওয়ামী লীগ করছে, ফলে বিচারের সাথে হ্যাঁ, তো বিচার যদি হয়েই থাকে তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? এটাই তো প্রশ্ন, তাই না? প্রশ্ন সেটা না। উনি এতক্ষণ যেটা বলেছেন, উনি বলেছেন যে বিচার তো হয়ে গিয়েছে, তো বিচার নিয়ে উনি বলেছেন না। আমার কথাতে, আমি আপনার কথাতে আবার বলছি, আপনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটার প্রেক্ষিতে কথা বলছি। উত্তরটা ছিল এরকম যে বিচার তো মাত্র শুরু হয়েছে, বিচার শেষ হওয়ার পরে ঠিক হবে ক্ষমা হচ্ছে কিনা। আর এই বিচার নিয়ে তো প্রশ্নবিদ্ধ হইতে পারে, যে বিচারটা এখন হচ্ছে। তো আগের বিচারটা প্রশ্নবিদ্ধ হয় নাই, আগের বিচারটা তো প্রশ্নবিদ্ধ হয়েছে। তো প্রশ্নবিদ্ধ বিচার হলে কি ক্ষমা করা যাবে নাকি যাবে না, সেটা কে ঠিক করবে? এটা কে ঠিক করবে? না, জনগণ। ভোটের সাথে এই ক্ষমার কোনো সম্পর্ক নেই। আমি আসি আপনাকে, কেন আজকে আপনি ভোটে দিচ্ছেন, কালকে আপনি ফেল করতে পারেন। তো যে বছর ফেল করলেন সেই বছর কি জনগণ আপনাকে ক্ষমা আবার ফেরত নিয়ে নিল? ভোটের সাথে আসলে ক্ষমার কোনো সম্পর্ক নাই। ক্ষমা করবে, এটা ক্ষমা চাইতে হবে রাষ্ট্রের কাছে, এবং এই জন্যই রেজলিউশন করে ক্ষমাটা চাইতে হয় যে আমরা অফিসিয়ালি ক্ষমা চাইছি। এরপরে ক্ষমা চেয়েছি কি চায় নাই, সেই বিবেচনা তারা ধীরে ধীরে বুঝতে শুরু করবেন। কারণ মানুষ তাদেরকে আর এই বিষয়ে কথা বলবে না, কথা কমিয়ে ফেলবে। মানুষ ক্ষমা করে দিলে তো সেই বিষয় নিয়ে বারবার উত্থাপন করা হয় না, তখন দেখা যাবে বারবার এই বিষয়গুলো উত্থাপিত হবে না। ধীরে 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 মানুষের রিকনসিলিয়েশন হবে, এবং এইটাকেই বলে রিকনসিলিয়েশন প্রক্রিয়া। ক্ষমা জিনিসটা আসলে কি? ক্ষমা হচ্ছে একটা সমঝোতার প্রক্রিয়া, যেখানে বৈরিতাকে একটা জায়গায় এসে মানুষ শেষ করে, যে এই পর্যন্ত যা হয়েছে হয়েছে, আগামীকাল থেকে আর না। তো এই পর্যন্ত যা হয়েছে হয়েছে, কি হয়েছে এইটা বলতে হবে। কিন্তু কেউ যদি বলে আচ্ছা আমি যা করার করছি, কি করেছি, কেন আপনি কষ্ট পেয়েছেন, যদি কষ্ট পেয়ে থাকেন, এইভাবে না। বলতে হবে যে স্পেসিফিক্যালি আমরা এই কাজগুলি করেছিলাম যেটা আমরা মনে করি ভুল, এবং সেই ভুলগুলির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা চেয়েছি, তাইলে ক্ষমাটা অফিসিয়াল হয়। কিন্তু আমি কি করেছি আমি জানি না, আপনি জানেন, আচ্ছা আপনি যদি কিছু মনে করে থাকেন তাহলে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে ফেললাম,
ব্যাপারটা এরকম না। উনি যদি বা ওনারা যদি বা যে কোনো মানুষ যদি মনে করেন যে তিনি কোনো অন্যায় করেছেন, তিনি বলবেন যে আমি এই কাজগুলি করেছি যেটা আমার দৃষ্টিতে আমি মনে করি ভুল হয়েছিল, সেই ভুলগুলির জন্য আই এম সরি। এটা ব্যক্তির সরি। ঠিক একইভাবে প্রতিষ্ঠান যখন সরি বলে, তখন প্রাতিষ্ঠানিক কোনো নথিতে, প্রাতিষ্ঠানিক ওই কার্য বিবরণীতে এটাকে উল্লেখ করতে হয়। যেমন সংসদের সকল কিছু কার্য বিবরণীতে থাকে, একটা কোম্পানি যখন বোর্ড মিটিং করে সেখানে সবকিছু কার্য বিবরণীতে থাকে, সেরকম দলের কার্য বিবরণীতে এটা যদি উত্থাপিত হয় যে দল অফিসিয়ালি তার কার্য বিবরণীতে উত্থাপন করে একটা সভার মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ে সেই দাবিটা তাদের কাছ সেটা থেকে অনেক করতে হবে। বছর ধরেই সেই আছে। দাবিটাই আসলে সকলে জানিয়েছে। এই দাবিটা করে দিলে আমার ধারণা তারা খুব সহজে বলতে পারবেন যে আমরা অফিসিয়ালি আমরা এই কাজটি করেছি, এইবার ক্ষমা করা না করা যিনি ক্ষমা করছেন তার উদারতা বা মহত্বের ব্যাপার, আমাদেরটা আমরা করেছি। আমি কিন্তু কোনোভাবেই মনে করি না যে ক্ষমা কেউ চাইতে পারবে না অথবা ক্ষমা করা যাবে না। আমার কথা হচ্ছে ক্ষমাটাকে একটা অফিসিয়াল প্রসেসে ফেলতে হবে এবং ওই পদ্ধতিতেই যে ক্ষমা চাক সেভাবেই চাইতে হবে। আর একজনকে ক্ষমা করবো আরেকজনকে করবো না, এটা হচ্ছে নিরপেক্ষতা না, এটা হচ্ছে অবিচার। জি, এবার অন্য প্রসঙ্গে আসতে চাই। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো মিটিং করছেন। সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। সর্বশেষ জামায়াত ইসলামী এবং এনসিপি বৈঠক করেছে, সেখানে আমি কিছু অংশ একটু উল্লেখ করতে চাই। জামায়াতের দায়িত্বশীল সূত্র থেকে যে খবর আছে, তারা আলোচনায় প্রধান উপদেষ্টাকে বলেছেন সরকারের প্রশাসন ও পুলিশের 70-80% লোকই বিএনপির, এখন তারা বাকিদের বের করে দিতে চাইছে। এরপর নাহিদ ইসলামের একটি বক্তব্য আছে, তিনি বলেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি ভাগ বাটোয়ারা করছে। নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে সেগুলো দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সঙ্গে সে ব্যাপারে সহায়তা করছে। দুই দল, তিন দলেরই একই বক্তব্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। আপনি কি বলেন? এর মধ্যে আবার আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে তার মানে প্রশাসন নিরপেক্ষ, সবাই যেহেতু বলছে সেই জন্য প্রশাসন নিরপেক্ষ। আপনি কিভাবে দেখছেন এই? আবারও স্ববিরোধী বক্তব্য। একজন আইনের মানুষ যদি বলেন যে সবাই কাউকে চোর বললে আসলে সে চোর না। আপনি বুঝতে পেরেছেন যুক্তিটা? যে সকলে মিলে সাব্যস্ত করেছে যে উনি চুরি করেছেন, কিন্তু যেহেতু সবাই তাকে চোর বলছে অতএব চুরি হয় নাই, এটা সেরকম যুক্তি হয়ে গেল না? অভিযোগ যদি এসে থাকে, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসবে, পুরো প্রশাসনের বিরুদ্ধে আসতে পারে না। একটা প্রশাসন সম্পূর্ণভাবে খারাপ মানুষ দিয়ে বা অসৎ মানুষ দিয়ে বা একেবারে দলকানা ব্যক্তি দিয়ে আসলে তৈরি হয় না। তাহলে বুঝতে হবে যে কিছু কিছু ব্যক্তির ব্যাপারে হয়তো তাদের আপত্তি আছে এবং সেই আপত্তি কিন্তু তারা জানিয়েছেন। দেখেন, উপদেষ্টাদের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন আলাদা আলাদা ভাবে, তার মানে প্রত্যেকেরই অপছন্দের উপদেষ্টা আছে। এখন আমরা কি ধরে নিতে পারি যে তিনটা দলের অপছন্দের উপদেষ্টা একই ব্যক্তি? সেটা তো নাও হতে পারে। তাহলে ধরে নিতে হবে একাধিক ব্যক্তি আছেন, তাই না? সবাই একমত হয়ে গেলে তো তাকে বাদ দিতেই হতো। তাহলে এইখানে একটা স্ববিরোধী ব্যাপার আছে বা একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য আছে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে 70-80% লোক বিএনপির। এই না শুনলাম যে 16 বছরে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিয়েছে, তাহলে 70-80% লোক আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বিএনপির লোকদেরকে, এবং এরা সবাই বেরিয়ে এসেছে। মানে প্রশাসনের ভেতরে লুকিয়ে গুপ্ত বিএনপি, গুপ্ত জামাত। তাহলে জামাত এই কথা বললে তাহলে তারা এই যে প্রশাসনকে তারা অভিযুক্ত করছেন আওয়ামী লীগের ভোটে সহযোগিতা করেছিল, সেই প্রশাসন আসলে বিএনপির প্রশাসন ছিল? এই 70-80% লোক তো গতকাল চাকরি পায় নাই, তাই না? এটা তো সরকারি চাকরি, প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে এটা একটা স্ববিরোধী বক্তব্য। 5ই আগস্টের আগে, 2024-এর আগে তারা ছিলেন আওয়ামী লীগের সব প্রশাসন, আর 5ই আগস্টের পরে 70-80% বিএনপি হয়ে গেছে। এইবার আসেন এসপি, ডিসি এবং অন্যান্য বিষয়ে। পুলিশে তারা শুদ্ধি অভিযান চালালেন, পুলিশের সংস্কার কমিশন করলেন, বহু পুলিশের চাকরি চলে গেল, পুলিশ কারারুদ্ধ হলো। এমনকি তারা আইন করলেন এরকম যে পুলিশ ধরে মারলে পরে তেমন বিচার টিচারও করা যাবে না। এত কিছু করার পরেও আবার প্রশাসনে এসপি সব নিজের লোক নাই। আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে ভুয়া মামলাগুলি কারা দিল? ভুয়া মামলা গ্রেপ্তার কারা করলো? পরিষ্কার মামলা দেখলে বোঝা যাচ্ছে ভুয়া মামলা। আইন উপদেষ্টা বলেছেন একাধিকবার, যে পত্রিকাতেও আছে সেইটা, যে তাদের প্রশাসনের সামনে, তাদের সরকারের সামনে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এতগুলি ভুয়া মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলি কারা নিল? একই ব্যক্তি দেশের 4-5টা জায়গায় একই সময় অপরাধ সংগঠিত করলেন কিভাবে, তাই না? তাহলে এই এসপিডিসিরা এখন কি আবার পক্ষপাত হয়ে গিয়েছেন?
ভুয়া মামলা দেওয়ার পরে তারা বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয় নাই, তাহলে আরেকটা স্ববিরোধী বক্তব্য। তারপর হচ্ছে প্রশাসনের নিয়োগ বদলি, এটা হয়েছে না গত 14 মাসে, তাহলে তারা জেনে শুনে পক্ষপাতমূলক নিয়োগ বদলি দিয়েছেন। কারা দিয়েছেন? এই অন্তর্বর্তী সরকার তাহলে দিয়েছেন। তাহলে দলগুলি কার বিরুদ্ধে অভিযোগ করছে? এই প্রশাসন কি নিজে নিজে গিয়ে যার যার চেয়ারে বসে পড়েছে? এদেরকে নিয়োগ বদলি করা হয়েছে তো। তাহলে নিয়োগ বদলি যারা করেছেন তারা কারা? সকল দলের সমর্থিত অন্তর্বর্তী সরকার। তাহলে অন্তর্বর্তী সরকার কোন দলের পক্ষে কাজ করেছেন? তাহলে এটা আরেকটা স্ববিরোধী বক্তব্য। নিজেরাই নিজেদের সমালোচনা করছেন এমন ভাবে, সকলে মিলে একমত হয়ে বলছেন যে আমরাই করেছি, আবার সকলে মিলে একমত হয়ে বলছেন যে তোমারটা আমার পছন্দ হয়নি, আমারটা তোমার পছন্দ হয়নি। এবং এরপরে আরেকটা মজার জিনিস দেখেন, আমরা ডিসি নিয়োগে বাণিজ্যের কথা শুনেছি, আমরা উপদেষ্টাদের সহকারীদেরকে চাকরিচ্যুত হতে দেখেছি, সেগুলি কোনো বিচার তারা দাবি করেন না। এই লোকগুলি আসলে কোথায় এখন? যারা পাঠ্যপুস্তক নিয়ে ঝামেলা করেছিল, তারপরে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে থেকে নিয়োগ বদলি বাণিজ্য করেছিল, এরা এখন কোথায়? এদেরকে কেউ দেখে খোঁজে না। জনতার কর্মচারী, প্রশাসন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। প্রশাসনকে নিরপেক্ষ করতে গেলে প্রথমেই রাজনৈতিক দলগুলিকে ঐকমত্যে আসতে হবে যে আমরা প্রশাসনকে কোনোদিন অঙ্গীকার করিতেছি যে প্রশাসনকে কখনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আদেশ, নির্দেশ, উপদেশ দিব না। এইটা তারা দিতে রাজি আছেন? এটা করার জন্য ঐকমত্য কমিশনে যেতে হয় না, আলাদা আলাদাভাবে এই দলগুলি একটা বিবৃতি দিক, বলুক যে আমরা অদূর ভবিষ্যতে অথবা দূর ভবিষ্যতে, আজ হতে শুরু করে, আজ এত তারিখ এত মুহূর্ত থেকে আগামীতে কোনোদিন প্রশাসনকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো নির্দেশ দিব না। কিন্তু তারা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপ প্রশাসনের উপর সৃষ্টি করেছেন, গত 14 মাসেও করেছেন এবং এখনো করছেন। এই যে গিয়ে বলা যে আপনি নিরপেক্ষ না, এটাও তো এক ধরনের চাপ প্রশাসনকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য। এবং এই যে আগামী নির্বাচনে প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে, এর দায় দায়িত্ব কাকে নিতে হবে? প্রশাসন একা নিবে? প্রশাসন কার অধীনে চলে? প্রশাসন কার নির্দেশ হুকুম তামিল করে? এই অন্তর্বর্তী সরকার কি দলকানা কোনো নির্দেশ দিবে বা দলের পক্ষে কোনো নির্দেশ দিবে? তারা কি সেটা মনে করেন? তাহলে তো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েই তারা প্রশ্ন করছেন এবং সেটাও তারা করেছেন। অতএব এই মুহূর্তে ওই কথাটা ফেরত যেতে হচ্ছে যে শিশু এবং মস্তিষ্ক বিকৃত ছাড়া মনে হয় আর কেউই নিরপেক্ষ না। তার মানে এই কথাটা সত্য হয়ে গেল। এই কথাটাই এতদিন পরে মানুষ উপলব্ধি করছে যে এইটাই আসলে মানুষের মনের কথা, শিশু আর উন্মাদ ছাড়া আর কেউ নিরপেক্ষ না। এমনকি যারা অভিযোগগুলো করছেন তারাও নিরপেক্ষ না। জি, আমি এবার ফারুক হাসানের কাছে আসতে চাই। ফারুক হাসান, আজকে সালাউদ্দিন আহমেদ একটি মন্তব্য করেছেন, একটি দল জুলাই সনদে সই করার সুযোগ খুঁজছে, তিনি মন্তব্য করেছেন। সেই দলটি কারা আমি আপনার কাছ থেকে জানতে চাই, তার আগে একটি আমাকে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর এখনই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল নূর তুষার এবং গণ অধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। ফারুক হাসানের কাছে আমার প্রশ্ন ছিল যে আসলে তিনি যে মন্তব্য করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যে একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে তিনি মনে করেছেন, এবং প্রশাসনের ব্যাপারটাও আপনি নিশ্চয়ই জানেন যে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে কত লোক আছে, কত ভাগ বটরা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটি বা মন্তব্যটি ইতিমধ্যে করেছেন, এটা সত্যই তিনি করেছেন, সঠিক বলেছেন তিনি। একটি দল, এই যে একটি দল বা কোনো একটি দল, এই জায়গা থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। যেমন বিএনপি যখন বক্তব্য দেয় বলে কোনো একটি দল, আবার জামাত যখন বলে কোনো একটি দল, আবার এরা যখন বলে কোনো একটি দল, এই কোনো একটি দল বলা যাবে না, কারা কি করেছে সেটাই বলতে হবে। এই যে কোনো একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখন মানে ফাঁক ফকর খুঁজছেন, রাস্তা খুঁজছেন, আসলে কেমনে গিয়ে ওখানে গিয়ে স্বাক্ষর করতে, এইটা কারা, তারা কারা? এটা হচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার জন্য এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গড়ে উঠেছে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি যেহেতু ওই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করেছিল, তারা অংশগ্রহণ করেন নাই, সেদিন তারা স্বাক্ষরও করতে পারেন নাই। তারা মনে করেছিল যে আসলে আমরা না গেলে এই অনুষ্ঠান হবে না। তাদের দৃঢ় একটা ধারণা ছিল যে আমরা যদি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ না করি, আমরা না যাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই অনুষ্ঠান করতে পারবে না। এটা একটা বদ্ধমূল তাদের ধারণা ছিল। এবং তাদের যারা বুদ্ধিজীবী, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক প্যানেল,
ওই প্যানেল বলেছে তোমরাই তো সরকার, তোমরা না গেলে এই সরকার কেমনে এই অনুষ্ঠান করবে, সুতরাং তোমরা যাইও না, অনুষ্ঠান হবে না। তো পরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখানে একটা স্বাধীনচেতা সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য ওনাকে স্যালুট জানাই। আমরা দেখলাম যে সেখানে একটা হট্টগোল হলো, একটু মারামারি হলো, জুলাই যোদ্ধা নামে অনেকে গিয়ে সেখানে একটা হট্টগোল পাকানোর চেষ্টা করলো। তারপরে বেশ কয়েকজন অ্যাডভাইজার প্রধান উপদেষ্টাকে বললেন যে স্যার এই অবস্থায় অনুষ্ঠানটা করা যাবে কি না বা ইত্যাদি ইত্যাদি। তখন চিফ অ্যাডভাইজার বললেন যে আমি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি, অনুষ্ঠান হবে, মানে কিছুটা তিনি রাগান্বিত সুরে এরকম একটা ডিসিশন দিলেন। এরপরে কোনো অনুষ্ঠান হয়েছে। তো এই অনুষ্ঠান হওয়ার পরে তারা আসলে দেখলো যে তাদের যে চিন্তা ছিল, সেই ধরনের তারা চিন্তা করে আসলে সেই অনুষ্ঠান বয়কট করেছিল, হিতে বিপরীত হয়ে গেছে। এখন তারা আসলে কি করবে, এমন লাইন ফাঁক ফকর খুঁজছেন যে কোনোভাবে যদি আমরা সেই কেন জুলাই শোনা যায়। কারণ এখন দেখেন ফকর কেন খুঁজছেন? এখন আসলে ওটা একটা এমন মোমেন্টাম বা এমন একটা আসলে ওখানে সিনারিও দেশ ও জাতির কাছে প্রেজেন্ট করা হয়েছে যে এই জুলাই জাতীয় সনদের মাধ্যমে এই দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করবে, নির্বাচন হবে, যে বা যারাই ক্ষমতায় আসুক সুন্দরভাবে দেশ চলবে। এই যে একটা সিনারিও পোর্টফোলিও, এই পোর্টফোলিও বা সিনারিও থেকে তারা কিন্তু ইতিমধ্যে মাইনাস হয়ে গেছে। তাদের এতদিনের যে অংশদারিত্ব পার্টিসিপেশন, এটা কিন্তু ওই দিনের পর থেকে অনেকটাই ম্লান। তারা ওই পার্টিসিপেশন এখন নেই। এখন তারা দেখতে পাচ্ছে যে আমাদের যেহেতু অংশীদারিত্ব একবারে কি বলে একবারে মিনিমাম স্টেজে, এখনো যদি কোনো ফাঁক ফোকরে আমরা স্বাক্ষরটা করতে পারি, অন্ততপক্ষে ইতিহাসের খাতায় আমাদের নামটা থাকবে। ইতিহাসের পাতায় ওই যে পোর্টফোলিও ছবি, যে সিনারির কথা বললাম আমি, ইমেজে কিন্তু তাদের ছবি নেই, ইমেজে কিন্তু তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু এখন ওই ইতিহাসের পাতায় যদি একটা লাইনে তাদের নামটা থাকে, ওই নামটা যাতে অন্তত পক্ষে থাকে, এই জন্যই তারা ওই ফাঁক ফোকরটা খুঁজছেন। এখন নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে, যে এনসিপি কালকে বোধহয় প্রধান উপদেষ্টাকে বলেছেন এটা না হলে আমরা নির্বাচন করবো না, সেটা না হলে হবে না, শাপলা ফুল না পাইলে আমরা যাবোই না নির্বাচনে। আবার কেউ কেউ তাদের নেতারা বলেন নির্বাচন হতেই দেবো না। এই যে উদ্ধতপূর্ণ বক্তব্য, আচরণ, আমি মনে করি কি জানেন, এই শাপলা ফুল এটা সেটা এগুলো স্রেফ তাদের বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য বিএনপির সাথে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমার যেটা বিএনপির সঙ্গে এনসিপি বার্গেন করছে, নিশ্চিত লিখে রাখেন, তারা বিএনপির সাথে নির্বাচন করবে, একবারে নিশ্চিত। কিভাবে বলছেন আপনি? এটা দুটো পদ্ধতি হতে পারে। জামায়াতের সঙ্গে জামাতের সাথে তারা যাবে না কখনো, আমরা তাদের ভিতরকার খবর জানি। তারা দুটো পদ্ধতিতে বিএনপির সাথে নির্বাচনে যাওয়ার তাদের চিন্তা রয়েছে। নাম্বার 1, তারা বিএনপির সাথে ডিরেক্ট জোট গঠন করবে, যেভাবে বিগত সময় বিএনপি 20 দলীয় জোট, 18 দলীয় জোট, আওয়ামী লীগের আমলে মহাজোট, 14 দলীয় জোট ইত্যাদি এভাবে ছিল, এবং তারা বিএনপির মার্কায় নির্বাচন করবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, বিএনপির সাথে আন্ডার টেবিল একটা নেগোসিয়েশন হবে যে আমরা অমুক অমুক আসনে প্রার্থী দেব, সেখানে বিএনপি আপনার প্রার্থী দেবেন না, যাতে জনগণকে আমরা বুঝাতে পারি যে আমরা বিএনপির লাইনে যাই নাই বা বিএনপি টেবিলে যাই নাই, আমরা আমাদের মতো আছি, কিন্তু ভিতরে ভিতরে আমরা আপনাদের সাথেই করব, আপনারা প্রার্থী দিবেন না, আমাদের প্রার্থীরা যাতে জিতে আসতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এরকম সুর কিন্তু ইতিমধ্যেও নানান টেবিলে আলোচনা হচ্ছে, গণমাধ্যমেও আসতেছে। কালকেও আমরা বোধহয় গতকালকে বোধহয় সম্ভবত সমকাল নাকি যুগান্তরে দেখলাম যে বিএনপি তো ইতিমধ্যে প্রায় অনেক আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন, গ্রিন সিগন্যাল দিবেন, এবং তারা এরকমও দেখলাম পত্রিকায় যে সকল আসনে ওই এনসিপির সিনিয়র নেতারা রয়েছেন তাদের আসনে আপাতত বিএনপি কোনো প্রার্থী দিচ্ছেন না। তো যাই হোক, এই যে নানামুখী আলোচনা, নানামুখী ধরেন যে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এগুলো একবারে উড়িয়ে দেওয়া যায় না। এখন এই যে এনসিপি শাপলা না হলে নির্বাচন করবই না, হতে দেব না ইত্যাদি, আরে ভাই শাপলা কিভাবে দেবে? তারাই বলছে যে আমরা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ দেখতে চাই, সরকারকে নিরপেক্ষ দেখতে চাই। তো নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ জায়গায় থাকতে চাই, তাহলে শাপলাটা দিবে কিভাবে ভাই? এখন নির্বাচন কমিশন যদি আইন মাফিকও চলে, যে আমরা প্রসিডিউরের বাইরে যাব না, ল অ্যান্ড রেগুলেশনের বাইরে যাব না, তাহলে এখানে তো এনসিপির আগে ওই মান্না ভাইয়ের নাগরিক ঐক্য আবেদন করেছিল জাতীয় ফুল শাপলাকে তারা তাদের দলীয় প্রতীক হিসেবে পাওয়ার জন্য। তাহলে আইন অনুযায়ী বলে যে আগে আবেদন করবে সে আগে পাবে, তাহলে এখানে হকদার তো মান্না ভাইরা আগে, তোমরা তো সেকেন্ড লাইনে আছো, মানে আইন অনুযায়ী বলছে। এখন এই যে চাওয়া না পাইলে হতে দেবো না, এগুলো স্রেফ বার্গেনিং। আপনি নিশ্চিত লেগে থাকেন, তারা নিজেরাও জানে শাপলা তারা পাবে না, তারা নিজেরাও জানে শাপলা ফুল তারা পাবে না, কিন্তু এই শাপলা ফুল তারপরেও অনড় অবস্থানে এটা শুধুমাত্র বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য, যে আমি আপনার সাথে জোট করতে চাই, এই যে শাপলা ফুল না পেলে কিন্তু নির্বাচন হতে দেবো না, একটা ঝামেলা লাগাই দেবো এটা সেটা, তার মানে আমি 20টা আসন চাই, 20টা আসন দিতে হবে। বুঝছেন বিষয়টা? এই বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপের জন্যই মূলত আন্ডার টেবিল নেগোসিয়েশন হচ্ছে, আলোচনা হচ্ছে, আর বাইরের মিডিয়াতে মাঠ গরম করা হচ্ছে, শাপলা ফুল লাগবেই, এটা লাগবেই, সেটা লাগবে ইত্যাদি ইত্যাদি। এটা গেলো তাদের ইস্যু। আরেকটি
কথা বলে শেষ করব। এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা আলোচনা গতকালকে সামনে আসছে প্রকাশ্যে, বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে তিনি তাদেরকেও বলেছেন, এটা নিয়ে ধরেন যে ব্যাখ্যা, ভিন্ন ব্যাখ্যা, নানান ব্যাখ্যা রয়েছে। কেউ বলতে চাচ্ছেন যে তারা কেয়ারটেকার চাই নাই, অমুকভাবে বা অমুক সিস্টেমে বা অমুক অ্যাঙ্গেল থেকে বক্তব্যটা দিয়েছেন। তবে যারা যেভাবেই বলুক, তবে এটা সত্য যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ডিমান্ড বা প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা আজকে তৈরি হলো, কেন তৈরি হলো, এর পিছনে কারণটা কি, দায়ী কারা? আমি মনে করি এর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ডিসফাংশনাল অ্যাক্টিভিটির কারণেই আজকে কেয়ারটেকার সরকারের ডিমান্ড জনগণের মাঝে ক্রিয়েট হয়েছে। আমরা বারবার সরকারকে বলেছি যে আপনারা একটা দলনিরপেক্ষ সরকার, একটা দলনিরপেক্ষ সরকারের যে ক্যারেক্টার, যে নেচার থাকা উচিত বা দরকার, আপনারা সেই নেচারের মধ্যে অ্যাডজাস্ট করেন না। আপনারা বিগত 6 মাস আগেই সেই নেচার থেকে বেরিয়ে গেছেন। এখন আজকে দেখেন এই সরকারকে কারা নিয়োগ দিয়েছে, সরকার নিজেই বলেছে যে ওই ছাত্ররা, মানে ইন্টারিম সরকারকে নিয়োগ দিয়েছেন। এখন এনসিপিও বলছে সরকার নিরপেক্ষ না, বিএনপিও বলছে নিরপেক্ষ না, জামাতও বলছে। সরকার যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে তো আসলে কেয়ারটেকার দরকার। আপনার কাছে আবার আসবো আমি, এ পর্যায়ে আমি আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, সবকিছু মিলে আমরা দেখছি অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আসলে কার হাতে নাটাই? কার হাতে এটা তো পরে টের পাওয়া যাবে, কিন্তু আপনি দেখেন খালি স্ববিরোধী তর্ক হয়। আমার ভালো লাগে না। বিএনপির সাথে এনসিপি বার্গেন করার চেষ্টা করছে, কিন্তু যে পদ্ধতি আমি শুনলাম এই মাত্র, সেই পদ্ধতিতে বার্গেন করার আসলে কোনো স্কোপ নাই। প্রথম বিষয় হচ্ছে, এত বড় একটা দল হঠাৎ করে কিছু আসনে প্রার্থী দেয় নাই। জনগণ কি উল্লুক যে জনগণ বুঝে না বিএনপি কেন প্রার্থী দেয় নাই? আর জনগণ এটা দেখলে পরে গিয়ে এনসিপিকে ভোটগুলো দিয়ে দিবে? জনগণ একটা এবল পার্সনকে দিবে। বিএনপি বলে দিলে বিএনপির লোকজন কি, ভোটাররাও কি এরকম এত উল্লুক যে বিএনপি চাইলো আর কলা গাছকে ভোট দিয়ে দিবে ওইখানে নিজের প্রার্থী দাঁড় না করিয়ে? এটা হবে বলে আপনার ধারণা? এটা কোনোদিনই হবে না। তাহলে হ্যাঁ, এটা হবে না, এটা হয় না কখনো। এবং বিএনপি এত বড় একটা দল, ওদের ওইখানে অন্তত 6 জন দাঁড়িয়ে যাবে যে ঠিক আছে আপনি প্রার্থী দেন নাই তো কি, আমি স্বতন্ত্র দাঁড়াই। এরকম আছে বেশ কিছু জায়গায়, এরকম হয়ে যাবে। ফলে এইটা মোটেও একটা ওয়াইজ ডিসিশন হবে না। আরেকটা হচ্ছে তারা একই সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন, তখন কোন মার্কা নিয়ে করবেন? ধানের শেষ। নির্বাচন কমিশন বলেছে যে জোটবদ্ধ হলেও যার যার প্রতীক তার, তখন তো ওনারা শাপলা পাবেন না। তাহলে কি নিয়ে নির্বাচন করবেন? প্রপোজালের মধ্যে আছে, বুঝে নিলাম, কিন্তু শাপলা তো প্রতীকী নাকি নাই। একটু আগে উনি বললেন না যে প্রতীকের মধ্যে শাপলা নাই, আর পেলে পরে মান্না সাহেব পাবে, তার মানে ওনারা তো শাপলা পাচ্ছেন না ওনার যুক্তি অনুযায়ী। তাহলে যে প্রতীকটা পাবেন সেই প্রতীকটা নিয়ে কি তারা ইলেকশন করবেন? আর বিএনপি যদি এনসিপির সঙ্গে বার্গেন করে, বিএনপির উচিত তাহলে তার আগে জামাতে ইসলাম, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এদের সাথে আগে বার্গেন করা। কারণ ওই যে আগে আসলে আগে পাইবেন ছাড়াও আগে জন্ম নিয়েছেন, তাহলে আগে বেশি ভোটার তৈরি করিয়াছেন, তাই না? এটা হলেই হওয়ার কথা। আর বিএনপি যেসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা নিরপেক্ষ না, সেইখানে কি ছাত্র উপদেষ্টারা আছেন? যদি থেকে থাকেন তাহলে তো বিএনপি, মানে ওই যে একই কথা যে আমরা জানি না কে, তো যদি ওখানে ছাত্র উপদেষ্টাদের নাম থেকে থাকে তাহলে তো বিএনপি আগে এনসিপির বিরোধিতা করলো উপদেষ্টাদের কাছে গিয়ে। এইবার দেখেন উনি আরেকটা মজার কথা বলেছিলেন যে কেউ বললে হবে না, নাম বলতে হবে। কিন্তু যে আগের প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে কেউ বলে মাফ চাইলে হবে, নির্দিষ্ট নাম না বললে হবে, নির্দিষ্ট অপরাধের কথা না বললে হবে। মানুষ এইভাবে যুক্তি দেয়, বুঝলেন? প্রথম যুক্তিটা হচ্ছে যে কি অপরাধ করেছি এইটা উল্লেখ করতে হবে না, কার কাছে মাফ চাইছি সেটাও বলতে হবে না। কেউ যদি মনে করেন কারোর সাথে অপরাধ হয়ে থাকলে ওইরকম পরের বক্তব্যে কিন্তু সেটাই হয়েছে। কোন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ? আপনি একটা পদ্ধতির কথা বলছেন না, আমি ওইখানে তর্কটা ওইটা নিয়ে হচ্ছে, কোন আমি এখানে সিদ্ধান্ত দেব না, কোন পক্ষের জন্য না। মানুষ যখন বক্তব্যে যায় তখন একটা কেউকে মানে যে ঠিক আছে ওইটা কেউ বললে হবে, কিন্তু আবার এনসিপির নাম বলে নাই, উনি কিন্তু আবার এনসিপির নামটা বলেছেন। কারণ দেয়ার ইজ এ কম্পিটিশন বিটুইন এনসিপি, গণ অধিকার পরিষদ এন্ড আদার্স। সুতরাং যে আমার কম্পিটিটর, আমি তো চাইবো তার ভুলের কথা, তার নামটা বলা হোক। এইবার আসেন এনসিপির সমস্যাটা কোথায়? এনসিপির মোটেও বার্গেন করা উচিত না। এনসিপি যদি আজকে বার্গেন করে জোটবদ্ধভাবে নির্বাচন করার চেষ্টা করে তাহলে তারা নিজেরাই এই জুলাই আন্দোলনকে ডিনাউন্স করছে। কারণ তারা বলেছে জুলাই আন্দোলনের সবচেয়ে ফোরফ্রন্টে তারা ছিল, তারাই এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার। তাদের সম্পর্কে বলা হয়েছে তারাই হচ্ছে নিয়োগকর্তাদের একটা বিরাট অংশ, তাই না? তরুণরাই নিয়োগ করেছে, তারা তরুণদের দল। তাহলে তারা যে দলগুলি সমালোচনা করেছে, যারা 54 বছর ধরে কি করেছে, সেটা নাকি একজন উপদেষ্টা প্রশ্ন করেছিলেন যে 54 বছর আপনারা কি করেছেন? তো যারা 54 বছর কিছুই করতে পারে নাই, যারা বৃদ্ধদের দল,
যাদের ভুলের কারণে আজকে এই সংবিধান, এই রাষ্ট্র সব বিতর্কিত, তাদের সঙ্গে তারা গিয়ে জোটবদ্ধ হবে কিসের জন্য? ক্ষমতার জন্য। তার মানে দিন শেষে ক্ষমতাই আসল কথা, ক্ষমতার ভাগবাটোয়ারাটাই আসল কথা। তার মানে এই যে এত নীতি কথা, এত রাষ্ট্র বদল, এত কিছু বদল, এই বদল টদল কিচ্ছু না। আসলে হচ্ছে কোনো না কোনোভাবে সংসদে যেতে হবে এবং সেখানে একটা আসন পেলে, সংসদ সদস্যদের সুবিধাদি পেলে তাহলেই হয়ে গেল মেরামত। দে আর অ্যাকচুয়ালি কম্প্রোমাইজিং their own idealism, their own ideals, their own statement. They are refuting their own arguments. তারা নিজের যুক্তিকে নিজেরাই ব্যর্থ করে দিচ্ছে। আমি মনে করি এনসিপির এটা কখনোই করা উচিত না। এনসিপি যদি নির্বাচনে পরাস্ত হয়, তাদের একক নির্বাচন করা উচিত, 300 আসনে প্রার্থী দেওয়া উচিত, সারা দেশে দলকে সংগঠিত করা উচিত। কারণ তারা নিশ্চয়ই আগামী নির্বাচনের বিজয়ের জন্য এই দলটা তৈরি করেন নাই। তারা এই দলটা তৈরি করেছেন দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা সংস্কার এবং নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং দীর্ঘমেয়াদে তাদের যে আদর্শ, সেই আদর্শে, সেই চেতনায়, সেই স্পিরিটে বাংলাদেশকে গড়ে তোলার জন্য। তাহলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য শুধু সংসদে গেলেই হবে, মানে হয়ে গেল সব? ওনারা যদি বার্গেন করেনও, তাহলে তো ওনারা স্বীকার করেই নিচ্ছেন যে ওনারা রাষ্ট্র পরিচালনা করতে চান না, সরকার পরিচালনা করতে চান না। বৃহৎ একটা দলের লেজ হয়ে তারা সংসদে যেতে চান। কেন তারা লেজ হবেন যেখানে তারা মাথা? কেন তারা এমপ্লয়ি হয়ে যাবেন যেখানে তারা এমপ্লয়ার? যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিতে পারে, তারা তাহলে আগামী সংসদের প্রধানমন্ত্রীকে একইভাবে নিয়োগ দিক। সব শেষে, দিনের শেষে ক্ষমতার যে মধু, আঙ্গুরের যে ফল, এইটাই সবার দরকার। না পেলে টক, পেলে মিষ্টি। যে প্রেম কখনো মধুর, কখনো বেদনা বিধুর। মানে ওই যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। ছোট প্রেম শুধু বড়দের কাছে ঠেলিয়া ঠেলিয়া যায়। ব্যাপারটা সেরকম হয়ে গেল না? এই বৃদ্ধদের কাছে তারা কেন গিয়ে তাদের আসন ভাগবাটোয়ারা করবেন, যারা কিনা মানে একটা সংবিধানও নাকি ঠিক মতো লিখতে পারেন নাই 72 সালে? এদের সাথে কেন তাহলে এই 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 মানে এই এই কি বলবো, মানে এই মিত্রতা কিংবা এই প্রেম কিংবা এই ভালোবাসা কিংবা এই নৈকট্য? আর এই সরকার তো আমি দেখলাম যে প্রহারের সময় কাউকে বিচার বিবেচনা করে না। তারা গণ অধিকার পরিষদকেও মেরেছে, তারা জুলাই সনদের দিন এনসিপিকেও সমর্থকদের ধরে বেশ একটু প্রহার করেছে। প্রহারের বেলা আমি দেখলাম যে তারা বেশ নিরপেক্ষ এবং নির্দলীয় এবং নির্দয়। হ্যাঁ, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের বেলায় এত দনমনো কেন? কেন তারা সিদ্ধান্ত গ্রহণের বেলায়, আমরা জানতাম জুলাই সনদ স্বাক্ষরিত হবে সনদের স্বাক্ষরের দিনই, স্বাক্ষরের দিন বলা হলো যেটা ওপেন আছে এত তারিখ পর্যন্ত, এটা তো সারা জীবনের জন্য ওপেন করে দেন। কোনো একদিন মনে করেন এই যে স্বৈরাচার ফিরে এলো, মনে করেন আসলো বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে, এসে উনিও জুলাই স্বাক্ষরে সাইন করে দিল, নিবে? সনদে স্বাক্ষরে কি আবার বাধা বিধিনিষেধ আছে? ওই ঐকমত্যে যারা ডাক পায় নাই তারা স্বাক্ষর করতে পারবে না, নাকি যে কেউ স্বাক্ষর করতে পারবে, যে কোনো রাজনৈতিক দল? মনে করেন এই জুলাই সনদ বলবৎ আছে, একটা রাজনৈতিক দল তৈরি হলো এই সনদের বিরুদ্ধে ভবিষ্যতে, এবং তারাও আবার একসময় বললো যে আমরা এসে এটা সাইন করবো। এটাকে অনির্দিষ্টকাল, আজীবন, চিরকাল উন্মুক্ত থাকবে। প্রেমের অনির্বাণ শিখা চিরদিন জলে, সনদ থেকে আসে প্রেম সনদই বলে, এরকম ব্যাপার এটা। সেটি প্রশ্ন আসলে। শেষ পর্যায়ে চলে এসেছি, আমি ফারুক হাসানকে দিয়েই শেষ করতে চাই। একটি ডিএমপি কমিশনার একটি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক। ডিএমপি কমিশনারের ভাষায়, অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়, এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেছেন যে আসলে সোশ্যাল মিডিয়ায় যত দেখছি, বাস্তবে যা সেটা আসলে না, সোশ্যাল মিডিয়া নির্ভরই আসলে। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? মানে তার বক্তব্যের সাথে একবারে পুরোপুরি আমি দ্বিমত না, তবে আবার পুরোপুরি একমতও না, যে অনেকটাই একমত বলতে পারেন। সোশ্যাল মিডিয়ার এখন যে পাওয়ার, যে ক্ষমতা, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। আর আমরা সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যেভাবে দেখি মিছিল বা তাদের কার্যক্রমের যে একটা মানে কি বলে, তাদের এক কর্মী বাহিনী, নেতাকর্মীরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, গণমাধ্যমে দিচ্ছেন, বাস্তবে আসলে ঠিক ততটা হয় কিনা এটা তো আসলে প্রশ্ন সাপেক্ষ। কারণ বিএনপির ওই সালাউদ্দিন সাহেব একটা প্রোগ্রামে বলেছিল যে ওরা আসলে 10-12 জন মাঠে নেমে এখানে বলে জয়, অনেক দূরে গিয়ে বলে বাংলা, 3 মাইল দূরে গিয়ে বলে জয় বঙ্গবন্ধু, এরকম একটা অবস্থা। তো এটা আসলে মাঠের বাস্তবতা এটাই। তো যাই হোক, তারা একবারে ক্ষণিকের জন্য নামে 2-4-5 মিনিট বা 2-1 মিনিট মানে নেমেই ব্যানারটা ধরে একটা ছবি তুলে
আর এটা 1 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটা ভিডিও করে আবার উধাও হয়ে যায়। আমি গতকালকে বোধহয় একটা ভিডিও দেখলাম যে ওই কোনো এক এলাকায় মাঠে নেমেছে, সেখানে ফুটপাতের হকাররা ধরে পিটিয়েছে কয়েকজনকে, পিটিয়ে একজনকে ধরে আপনার পুলিশের হাতে তুলে দিয়েছে। তো এই যে একটা অবস্থা, জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে এবং প্রতিরোধ করছে তাদেরকে। এখন এই যে মাঠে নামার যে সংখ্যাটা, এই সংখ্যাটার মানে আপনার ইয়াটা যদি দেখেন যে বিগত 1 বা 1.5 মাস আগে এই সংখ্যাটা আসলে কতটুকু ছিল, এখন আসলে কতটুকু, ডে বাই ডে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে। এই যে বাড়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি তারা এখন থেকেই প্রোটেক্ট করতে না পারে, এটাকে আটকাতে না পারে, থামাতে না পারে, তাহলে সামনে কিন্তু ধরেন যে এটা আরও বাড়বে এবং তারা যে কোনো এক অঘটন ঘটিয়ে দিতে পারে। আমরা এই জন্যই পুলিশ এবং প্রশাসনকে বলেছি যে এই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে মিছিল ডে বাই ডে বাড়ছে, আগে যেখানে 10 জনে তারা মিছিল করেছে সেখানে এখন 100 জন, 50 জন, এটা কেন হচ্ছে? আমরা মনে করি স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সাথে তাদের একটা নিবিড় যোগাযোগ রয়েছে, ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পুলিশ এবং প্রশাসনের সাথে যোগাযোগ বা নিবিড় একটা ঘনিষ্ঠতা ছাড়া আসলে এরা বিভিন্ন থানা, উপজেলা, জেলা ইত্যাদি জায়গায় মিছিল করতে পারবে বা করবে বলে এটা আমাদের মনে হয় না। কারণ প্রত্যেকটা জায়গায় ধরেন যেখানে মিছিলটা হচ্ছে, নিশ্চয়ই ওই এলাকার যারা পুলিশের দায়িত্বে রয়েছেন, প্রশাসনের দায়িত্বে রয়েছেন, যারা বিগত আওয়ামী লীগ সুবিধাভোগী, তাদের সহযোগী ছিলেন, তাদের সাথে একটা হট কানেকশন তারা মেনটেন করেন, যোগাযোগ করেন। দেখেন আপনি কালকে বোধহয় সম্ভবত খুলনা কি বাগেরহাটে সম্ভবত দেখলাম যে একটা থানার নির্বাহী অফিসার স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে কফি শপে বসে কফি খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। তার মানে কি প্রশাসনের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের একটা হট কানেকশন বা যোগাযোগ তারা মেনটেন করেন। তো এখানে পুলিশ প্রশাসন বা সরকারকে স্ট্রং যে একটা ধরেন যে ডাইরেকশন, এই ডাইরেকশনটা দিতে হবে। এটা না দিতে পারলে আগামীতে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে এবং যে কোনো একটা অঘটন ঘটতে পারে। সরকার যদি আজকে নির্দেশ দেয়, ধরেন যে এই হোম মিনিস্টার যিনি রয়েছেন তিনি নির্দেশ দিলেন যে থানায় আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল বের হবে, ওই থানার ওসিকে ইনস্ট্যান্ট করতে পারে না, ট্রান্সফার করে একবারে খাগড়াছড়ি, বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে। কথার কথা বলছি, এটাই যে দিতে হবে তা না। মানে ফর এক্সাম্পল এরকম কোনো নির্দেশ বা এরকম কোনো ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বা তার দপ্তর থেকে যদি আসে, তাহলে দেখবেন কিন্তু প্রত্যেকটা থানার ওসি, ডিসি, এসপি, হোয়াট এভার যারাই আছে এরা একবারে তৎপর হয়ে যাবে। এরা যে কোনো মূল্যে এই মিটিং মিছিল ঠেকানোর জন্য দেখবেন যে তৎপরতা শুরু করেছে। এখন তারা তো ঘুমাচ্ছে, এগুলো নিয়ে খুব একটা অরিড না তারা, হচ্ছে হোক, চলছে চলুক। জি, এই জিনিসগুলো আমাদের থামাতে হবে, নাহলে কিন্তু আসলে ভবিষ্যতে আমাদের এগুলো আরো শেষ করতে হচ্ছে, আজকে সময়ের কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আপনাদের ছুটির দিনটি ভালো কাটুক।